resting membrane potential and action potential. ওয়েলকাম স্টুডেন্ট, আমরা আজকে পড়ব রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অ্যান্ড অরিজিন অফ অ্যাকশন পোটেনশিয়াল। নার্ভের মধ্য দিয়ে ইম্পালস যায়, এটা আমরা জানি। তো ইম্পালস কাকে বলে সেটা আমাদের জানতে হবে। ইম্পালস কাকে বলে? বলছে ইট ইজ এ ওয়েভ অফ ডিপোলারাইজেশন অফ দ্য মেমব্রেন অফ নার্ভ সেল। তো একটা নিউরনের মধ্য দিয়ে ইম্পালস যায়, তাই তো? তো দেখো এখানে কি বলছে, তাই যে এই ইম্পালস ট্রাভেল অ্যালং দ্য লেংথ অফ নিউরন টু অ্যাপ্রোচ দ্য সাইন্যাপস। এখানে সাইন্যাপস থাকে আমরা জানি, এখানে একটা নিউরন শুরু হচ্ছে এখানেতে, ওকে। তো সেই জন্য বলছে অ্যাপ্রোচ দ্য সাইন্যাপস নিউরন টু নিউরন, অথবা হতে পারে নিউরন টু ইফেক্টর। তো এখন দেখবো যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কাকে বলে। জেনারেলি আমাদের কোনো একটা সেল যে মেমব্রেন হয়, তো সেই সেল মেমব্রেনে কি দেখা যায় বলছে, দেখো যে রেস্টিং মেমব্রেনের সাপেক্ষে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম এটিপিএস পাম্প প্লেস এ ভাইটাল রোল ইন মেনটেনিং সেলুলার অসমোলারিটি। একটা যে কোনো কোষের অসমোলারিটিকে মেনটেন করে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। কীভাবে না আমরা জানি, একটা সেল মেমব্রেন, এটা লিপিড বাইলেয়ারের একটা সেল মেমব্রেন দেখেছি, বাইরের দিকটা পজিটিভ আর এটাকে ভেতরের দিকটাকে নেগেটিভ বলছে, অর্থাৎ বাইরেটাকে বলছে এক্সট্রা সেলুলার ফ্লুইড আর ভেতরের দিকটাকে বলছে কি ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তো বাইরের দিকে মোস্ট পজিটিভ চার্জ কি থাকে? সোডিয়াম আয়ন থাকে, আর ভেতরের দিকে থাকে নেগেটিভলি মোর চার্জ, অর্থাৎ মোস্ট নেগেটিভলি চার্জ পটাশিয়াম আয়ন দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও বাইরের দিকে যেমন নেগেটিভ চার্জ যুক্ত ক্লোরিন থাকতে পারে, তেমনি মানে ইন্টারসেলুলার মেমব্রেনের মধ্যে দেখা যাচ্ছে কি থাকে না PO4 থাকে, ওকে। তো এইভাবে বাইরে পজিটিভ আর ভেতরে নেগেটিভের মধ্যে একটা স্থিতাবস্থা বজায় থাকে। তো আমরা যদি এখন একটা নার্ভের মধ্যে দেখি যে কোনো একটা নার্ভ হয়তো স্থিতি অবস্থায় রয়েছে, তাকে কোনোভাবে আমি স্টিমুলেশন করছি না, কোনোভাবেই আমি উদ্দীপনা সৃষ্টি করছি না, সেই অবস্থায় কি হয়, ভেতরের দিকটা নেগেটিভ থাকে আর বাইরের দিকটা থাকে কি পজিটিভ। তো এইখান থেকে আমরা বলতে পারি যে ভেতরের দিকে সাধারণত কি থাকবে, তাহলে পটাশিয়াম আয়নটা সব থেকে বেশি পরিমাণে থাকে, আর একইভাবে সোডিয়াম আয়নটা থাকে বাইরের দিকে বেশি। তাহলে এখানে আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের মূল যে নীতি, সেখান থেকে আমরা বলতে পারি যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের ক্ষেত্রে ভেতরের দিকে থাকবে পটাশিয়াম, বাইরে থাকবে সোডিয়াম, এবং বাইরের দিকটা হবে পজিটিভ, ভেতরের দিকটা হবে নেগেটিভ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অনুযায়ী। কিন্তু নার্ভকে কোনোভাবে যদি আমি উত্তেজিত করি, স্টিমুলেশন করছি, তখন কি হবে? দেখো বলছি যে মোর ওভার দ্য, মানে এটা একটা তার আগে জানতে হবে যে সবসময় যখন নার্ভকে যখন আমরা স্টিমুলেশন করি, সোডিয়াম আর পটাশিয়ামে যখন যাতায়াত থাকে, অর্থাৎ বাইরে যদি পটাশিয়াম যায়, ভেতরে যদি পটাশিয়াম আসে, কিভাবে যাতায়াতটা হয়, কি সাপেক্ষে না বলছি এই পেয়ার অফ পটাশিয়াম আয়ন, অর্থাৎ দুটো পটাশিয়ামের জন্য যদি দুটো পটাশিয়াম যদি বাইরে যায়, তাহলে ভেতরে কিন্তু 3টে সোডিয়াম আসবে। মোরওভার দ্য রেস্টিং মেমব্রেন হ্যাজ এ পোর পারমেবিলিটি ফর সোডিয়াম। সোডিয়ামের জন্য কি হচ্ছে পোর পারমেবিলিটি, বাট হায়ার পারমেবিলিটি ফর পটাশিয়াম আয়ন, কিন্তু পটাশিয়ামের জন্য হায়ার পারমেবিলিটি হচ্ছে। তো দিস লিডস টু এ slight excess of cations outside the membrane। তাহলে ক্যাটায়নস বাইরের দিকে বেশি হচ্ছে, and the slight excess to anions inside the cell। ভেতরের দিকে হচ্ছে কি অ্যানায়নের পরিমাণ বেড়ে যাচ্ছে। অ্যানায়ন আমরা জানি সাধারণত কি হয়, নেগেটিভ হয়, আর ক্যাটায়ন হয় পজিটিভ, ওকে। তো দিস সেপারেশন অফ দ্য চার্জ বাই দ্য মেমব্রেন ইজ কল্ড পোলারাইজেশন। এই যে একটা বৃহৎ পার্থক্যের জন্য এটা আমরা পোলারাইজড স্টেট বলতে পারি। and creates the potential difference কত হয়, -70 মিলিভোল্ট থেকে -90 মিলিভোল্ট অ্যাক্রস দ্য মেমব্রেন, ওকে। আর এটা কি আমরা কি বলছি, এটা কি আমরা বলছি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এবার আমরা দেখবো একটা নার্ভকে স্টিমুলেশন করলে সেই রেস্টিং থেকে কীভাবে সেটা ডিপোলারাইজড হয়, বা সেটা কীভাবে হাইপার পোলারাইজড হচ্ছে বা রিপোলারাইজড হচ্ছে, কীভাবে সেটা অ্যাকশন পোটেনশিয়াল মানে হচ্ছে আর কি, এটা টোটালটা এবার আমরা গ্রাফের সাহায্যে বুঝবো। অরিজিন অফ অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল কীভাবে উৎপত্তি লাভ করে? তো এখানে কোনো একটা নার্ভকে যদি আমরা স্টিমুলেশন করি, তাহলে সেই নার্ভের মধ্যে কী হবে, তড়িৎ ধর্মের পরিবর্তন হবে এবং তার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের পরিবর্তন ঘটবে, এবং সেখানে দেখা যাবে অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি হচ্ছে, এবং
আমরা দেখতে পাবো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কীভাবে পরিবর্তন হচ্ছে, ডিপোলারাইজেশন কীভাবে সৃষ্টি হচ্ছে, রিপোলারাইজেশন কীভাবে সৃষ্টি হচ্ছে এবং হাইপার পোলারাইজেশনই বা কীভাবে সৃষ্টি হচ্ছে, সেটা আমরা এই গ্রাফের মধ্য দিয়ে দেখব। ওকে, তো দেখো এখানে আমরা যে ছবিটা এঁকেছি গ্রাফটা, সেখানে আমরা এইদিকে টাইমকে দিয়েছি, এটাকে যদি এক্স অ্যাক্সিস ধরি আর ওয়াই অ্যাক্সিসকে যদি ধরি আমরা, এখানে আমরা ভোল্টেজকে দিয়েছি, ভোল্টেজকে আমরা মিলি ভোল্টে প্রকাশ করেছি। ওকে, তো আমরা জেনারেলি এখানে দেখতে পাচ্ছি এটা -70, এই জায়গাতে -55, জেনারেলি এই জায়গাটা আমরা 0 ইন্ডিকেট করছি, এখানটাকে +35 এবং +45। ওকে, আর এই দিক থেকে টাইমটাকে আমরা 1 2 3 4 5 করে ইন্ডিকেট করেছি। তো আমরা প্রথমে কোনো একটা নার্ভ যখন স্টিমুলেশন করব তখন কি হবে না, বলছে স্নায়ু আবেগ নিউরনের দৈর্ঘ্য বরাবর প্রভাবিত হয়, এটা আমরা অনেকেই জানি। তো এখন সেটা সাইন্যাপসকে অতিক্রম করে নিউরন থেকে নিউরনের মধ্যে যায়, মানে একটা নিউরন থেকে আর একটা নিউরনের মধ্যে চলে যায়। ওকে, তো এখানে মনে রাখতে হবে সেটা নিউরন থেকে ইফেক্টরেও যেতে পারে। তো এই শারীরবৃত্তীয় যে পরিবর্তন, এটাকে আমরা বলতে পারি একটি ভৌত বা একটি রাসায়নিক বা একটি তড়িৎ পরিবর্তন। তো এখানে জেনারেলি আমরা যদি ডেফিনেশন আকারে বলি যে অ্যাকশন পোটেনশিয়াল কাকে বলে না, সক্রিয় অবস্থাতে নিউরনের যে রেস্টিং মেমব্রেন যে পোটেনশিয়ালের যে পরিবর্তন ঘটে, তার ফলে কি হয় না, সমপরিবর্তনের রেস্টিং পোটেনশিয়ালের যে সাময়িক বিপরীতভাবে বা রূপান্তরিত হয়, একেই আমরা বলছি কি অ্যাকশন পোটেনশিয়াল। জেনারেলি আমরা জানি কোনো একটা নার্ভের মধ্যে কি দেখা যায়, নিউরনের মধ্যে তার ভেতরের দিকটা নেগেটিভ, বাইরের দিকটা পজিটিভ, বাইরের দিকে সোডিয়াম আয়ন থাকে, ভেতরের দিকে থাকে পটাশিয়াম আয়ন। ওকে, তো এখন যদি কোনো একটা নার্ভকে আমি স্টিমুলেশন করি প্রথমে, তখন কি হবে না, সেই মেমব্রেনের মধ্যে সোডিয়ামের পারমিবিলিটি ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। সঙ্গে সঙ্গে কি হবে না, সোডিয়াম তার নিজস্ব নতিমাত্রার ঝিল্লির অভ্যন্তরে ভেতরের দিকে প্রবেশ করবে, আর ভেতরের দিকে যদি প্রবেশ করে তাকে আমরা কি বলছি, ডিপোলারাইজেশন। অর্থাৎ দেখো এখানে সোডিয়াম ভেতরে আসছে, তো সেটা আসার জন্য ডিপোলারাইজেশন হচ্ছে, অর্থাৎ তার যে মানটা, সে মানটা দেখো আস্তে আস্তে কি হচ্ছে, পজিটিভের দিকে যাচ্ছে। কোথায় পৌঁছাচ্ছে, পজিটিভ 35-এর কাছাকাছি পৌঁছে গেছে। তাহলে এখানে মনে রাখতে হবে বিজ্ঞানী হোজকিন ও হাক্সলের মতে এর জন্য কি হয় না, এই স্টিমুলেশন হওয়ার ফলে বা ডিপোলারাইজেশন হওয়ার ফলে বলছে যে বেশি করে সোডিয়াম চ্যানেল খুলতে থাকে এবং চক্রাকার পজিটিভ ফিডব্যাক সৃষ্টি হয়, ফলে ভেতরে সোডিয়াম প্রচুর পরিমাণে প্রবেশ করতে থাকে এবং এর প্রভাবেই বলছেন তিনি যে অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি হয়। তো এখন সোডিয়াম চ্যানেলের কিছু সময় পর কিন্তু, মানে সোডিয়াম চ্যানেল যখন খুলছে তার কিছু সময় পরে বলছে কি পটাশিয়াম চ্যানেলও খুলে যাচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে প্রথমের দিকে সোডিয়ামের থেকে অনেক বেশি সোডিয়াম ভেতরে প্রবেশ করে যায়, সেই জন্য সেই পোটেনশিয়ালটা -70 MB থেকে কোথায় পৌঁছে যাচ্ছে, দেখো -70 থেকে প্রথমে 0-তে পৌঁছে গেছে। ওকে, এবং এখানে মনে রাখতে হবে যে এই মুহূর্তে অ্যাকশন পোটেনশিয়াল +35-এ পৌঁছে গেছে শেষমেশ। ঠিক তখনই সোডিয়ামের নির্গমনটা, মানে সোডিয়ামটা যখন তো পটাশিয়ামের নির্গমন, মানে পটাশিয়াম বাইরে যাবে, এই পটাশিয়ামের নির্গমনটা সোডিয়াম যতটা ভেতরে আসছিল তার থেকে দ্রুত বেগে হবে, মানে সোডিয়াম নমূলভাবে কম আসবে, বা কম আসার থেকে বড় কথা মনে রাখতে হবে সোডিয়ামের থেকে পটাশিয়ামটা বাইরের দিকে বেশি পরিমাণে যাচ্ছে, ফলে কি হবে, ভেতরের দিকটা পুনরায় আবার নেগেটিভ হবে। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে নিচের দিকে নামছে, মানে আবার নেগেটিভের দিকে নামছে, দেখতে পাচ্ছি তাহলে অভ্যন্তরভাগ আস্তে আস্তে নেগেটিভের দিকে আসছে, অর্থাৎ সঙ্গে সঙ্গে তখন বাইরের দিকটা আবার আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে, ভেতরের দিকটা আবার আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাচ্ছে। এই ঘটনায় কি বলা হয় কি রিপোলারাইজেশন। তাহলে এখন ডিপোলারাইজেশনের মানটা দেখো সর্বোচ্চ কোথায় পৌঁছাচ্ছে, +35, ডিপোলারাইজেশনের পুনরায় আবার -70-তে নেমে আসছে। কিন্তু খেয়াল রাখতে হবে যখন আয়ন গেট তাদের স্থিতাবস্থায় ফিরে আসছে, ওই মুহূর্তে কয়েক মিলি সেকেন্ডের জন্য পটাশিয়ামের পরিবাহিতা মেমব্রেনকে হাইপার পোলারাইজড করে তোলে, অর্থাৎ একটু নিচের দিকে বেশি করে নেমে যায়। মানে আমি ভাবছিলাম যে একটা জায়গা হয়তো ভর্তি করছি জল দিয়ে, যে এই জায়গায় এলে আমি স্টপ করে দেবো, বা স্টপ করতে করতে একটু উপচে পড়ে গেল, মানে একটু বেশি করে চলে এলো, সেই মানটা কত হতে পারে, -70 থেকে হয়তো -90-তে চলে আসতে পারে। ওকে, সেটাকে আমরা কি বলছি, হাইপার পোলারাইজেশন বলছি। তো এখানে মনে রাখতে হবে যে
যখন এই হাইপারপোলারাইজেশন হয়ে যাচ্ছে ঠিক সেই সময়ই আবার সোডিয়াম পটাশিয়াম এটিপিএসটা অ্যাক্টিভ হয়ে গেল এবং আয়নকে সাম্যতায় ফিরিয়ে নিয়ে এলো, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এলো। তো এই ঘটনাটাকে আমরা অ্যাকশন পোটেনশিয়াল বলছি। টপ জায়গা দেখতে পাচ্ছি লেখা আছে অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে এখানে আমরা দেখতে পেলাম অ্যাকশন পোটেনশিয়াল, হ্যাঁ, নাটকে স্টিমুলেট করার পরে থ্রেশহোল্ড লেভেলকে অতিক্রম করে সেটা আস্তে আস্তে ডিপোলারাইজেশন হচ্ছে, অ্যাকশন পোটেনশিয়াল যাওয়ার পর ডিপোলারাইজেশন হচ্ছে এবং রেস্টিং পোটেনশিয়াল ফিরে আসছে কখন, হাইপার পোলারাইজ স্টেটে যাওয়ার পরে। এই সমগ্র প্রক্রিয়াটি আমরা দেখলাম।